রাতুল গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। চৈতি ধীর পায়ে এসে গাড়িতে বসলো, চোখে মুখে একটু গাম্ভীর্য। রাতুল চৈতির পাশে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। চৈতি জানালার বাইরে তাকিয়েছিল। গাড়ি যখন ধীরে ধীরে চলতে শুরু করলো তখন সে আনমনে রাস্তার দিকেই তাকিয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশে সব কিছু এক অদ্ভুত ছন্দে চলছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন থামছেই না। কি ভাবছো? রাতুলের গলা শুনে চৈতি চমকে তাকালো। কিছু না, সংক্ষিপ্ত উত্তর দিল চৈতি। সত্যি? রাতুল এবার গভীর দৃষ্টিতে চৈতির দিকে তাকালো, যেন তার মনের ভেতরটা পড়ে নিতে চাইছে। কিছুক্ষণ চুপ থেকে হালকা শ্বাস ফেলে বলল, চৈতি, আমি জানি তুমি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারোনি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি আছি, সব সময় পাশে আছি। তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। চৈতি এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। গাড়ি স্কুলের সামনে এসে থামলো। চৈতি দরজা খুলে নামতে যাবে, ঠিক তখনই রাতুলের চোখ পড়ল তার বোরকার হুকের দিকে। সামনের অংশটা একটু সরে গিয়ে ফর্সা ত্বক স্পষ্ট দেখা যাচ্ছে। রাতুলের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। এক ঝটকায় চৈতির হাত ধরে টেনে আবার গাড়ির ভেতরে নিয়ে এলো সে। দরজা শক্ত করে বন্ধ করে দিয়ে লক করে দিল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, তুমি বাইরে যাও। ড্রাইভার মাথা নাড়িয়ে দ্রুত গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করলো। চৈতি কিছু বোঝার আগেই রাতুল তার দিকে ঘুরে বসলো। গভীর চোখে তাকিয়ে বলল, তুমি এভাবে বাইরে যাচ্ছিলে? চৈতি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, আমি খেয়াল করিনি। রাতুল গভীর শ্বাস ফেলল, তারপর হাত বাড়িয়ে ধীরে ধীরে হুকটা বন্ধ করে দিল। স্পর্শটা খুবই হালকা, কিন্তু তাতে প্রচণ্ড যত্ন আর অধিকার লুকিয়েছিল। এই একটা ভুলই অনেক কিছু বদলে দিতে পারে। চৈতি গম্ভীর কণ্ঠে বলল, রাতুল। চৈতি কিছুই বলল না। রাতুল কয়েক সেকেন্ড ওর দিকে চেয়ে রইল, তারপর ধীর স্বরে বলল, এবার ঠিক আছে, এখন নামো। চৈতি গাড়ি থেকে নামতে গিয়ে আবার একবার রাতুলের দিকে তাকালো। তার চোখে এখনও রাগের ছাপ স্পষ্ট, কিন্তু সেই রাগের ভেতরেও যেন লুকিয়ে আছে এক অদ্ভুত ভালোবাসা, এক গভীর দায়িত্ববোধ। চৈতি ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, আর রাতুল জানালার পাশে বসে ওকে দেখতেই থাকলো যতক্ষণ না সে স্কুলের ভেতরে ঢুকে যায়। চৈতি ধীরে ধীরে স্কুলের গেটের ভেতরে ঢুকে গেল। রাতুল জানালার পাশ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখল যতক্ষণ না সে পুরোপুরি ভিতরে চলে যায়। চোখে মুখে কঠিন ভাব, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল এক গভীর শঙ্কা। চৈতি ভেতরে ঢুকে পড়ার পরেও গাড়ি ছাড়তে বলল না সে। হাতের আঙুলগুলো চেপে ধরে বসে রইল, যেন কিছু ভাবছে। কিছুক্ষণ পর গাড়ির দরজা খুলে নেমে পড়ল। পা বাড়ালো স্কুলের দিকে। স্কুলের গেটের বাইরে কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে কথা বলছে। কেউ কেউ তাদের সন্তানদের ভেতরে দিয়ে ফিরে যাচ্ছে। রাতুল কোনো দিকে না তাকিয়ে সোজা রিসেপশনের দিকে গেল। ডেস্কের মহিলাটি মাথা তুলে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাতুল গম্ভীর গলায় বলল, নবম শ্রেণীর ক্লাসরুম কোন দিকে? মহিলাটি একটু চমকে গেল। একজন অপরিচিত পুরুষ, মুখে মাস্ক, চোখে মুখে গম্ভীর ভাব। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, সোজা করিডোর ধরে ডান দিকে গেলেই ক্লাস 9-এর ক্লাস পাবেন। রাতুল মাথা সামান্য ঝাঁকিয়ে ধীর পায়ে করিডোরের দিকে এগিয়ে গেল। চারপাশের শিক্ষার্থীরা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালেও তার কঠোর উপস্থিতি দেখে কেউ কিছুই বলার সাহস পেল না। চৈতি ক্লাসরুমে ঢুকে ধীরে ধীরে নিজের সিটের দিকে এগিয়ে গেল। ব্যাগ কাঁধ থেকে নামিয়ে টেবিলের উপরে রাখতেই টের পেল কেউ একজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর পরনে বোরকা, এটা বাকি সবাইয়ের জন্য বেশ অস্বাভাবিক লাগছিল। বিশেষ করে একজন ছেলে, যে কিছুটা কৌতূহলী হয়ে চৈতির দিকে এগিয়ে এলো। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। চৈতির সিটে বসতেই একজন ছেলে এগিয়ে এলো, চোখে কৌতূহল, মুখে হালকা হাসি। তুমি নতুন? চৈতি কোনো জবাব দিল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। ছেলেটি একটু ঝুঁকে আবার বলল, তোমার নাম কি? তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ক্লাসরুমের দরজার সামনে থেকে ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ওর নাম দিয়ে তোমার কি কাজ? ছেলেটি চমকে উঠে পিছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে ছিল রাতুল, মুখে মাস্ক, চোখে মুখে কঠোরতা। লেখাপড়া করতে এসেছো? মন দিয়ে পড়াশোনা করো, আর ওর আশেপাশে যেন তোমায় না দেখি।
রাতুলের কণ্ঠে হালকা ধমকের সুর। ছেলেটি কিছু বলার সাহস পেল না, মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল ক্লাসের অন্যদিকে। রাতুল ধীর স্বরে বলল, বের হও, কথা আছে। চৈতি দ্বিধাগ্রস্ত চোখে তাকালো। এখানে? এখনই? হ্যাঁ এখনই, রাতুল বলল। চৈতি মৃদু শ্বাস ছেড়ে বেরিয়ে এলো ক্লাস থেকে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, স্কুল শেষ হওয়ার পর গেটে দাঁড়িয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। চৈতি ধীর স্বরে বলল, আপনার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। রাতুল তেজি কণ্ঠে বলল, পা কেটে টুকরো টুকরো করে ফেলবো যদি একা বাড়ি ফেরার চেষ্টা করো। যাও, ক্লাসরুমে গিয়ে ক্লাস করো। তারপর সে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। সামনে ইলেকশন, তাই আজ একটি গুরুত্বপূর্ণ সমাবেশ ছিল। শহর থেকে একটু দূরে সেটির আয়োজন করা হয়েছিল। রাতুল সেই সভার দিকে রওনা দিল। তবে চৈতির নিরাপত্তার কথা ভেবে সে তার কিছু লোক পাঠিয়ে দিয়েছিল স্কুলের আশেপাশে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তারা পরিস্থিতি সামলাতে পারে। সবাই পৌঁছানোর পর রাতুল দ্রুত মঞ্চে উঠল। তার চারপাশে বেশ কিছু রাজনৈতিক নেতা এবং দলের সিনিয়র নেতারা ছিলেন। আলো ঝলমলে মঞ্চ, উজ্জ্বল পরিবেশে সবার মুখে নির্বাচনের উত্তেজনা ছিল। তবে রাতুলের চোখের মধ্যে এক ধরনের গভীর চিন্তা ছিল। সভার আলোচনার তার মন পুরোপুরি ছিল না, কারণ তার মাথায় ছিল চৈতি এবং তার নিরাপত্তা। নেতারা একে একে উঠে বক্তৃতা দিতে শুরু করলেন। নির্বাচনী কৌশলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। একজন নেতার মুখে কথা শুনে অন্য একজন প্রতিবাদ জানাচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে রাতুলের মন সব সময় অন্য জায়গায় ছিল। দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা তার জন্য গুরুত্বপূর্ণ হলেও চৈতির নিরাপত্তা ছিল তার সবচেয়ে বড় চিন্তা। যতক্ষণ সভার আলোচনা চলছিল, রাতুলের চোখ কখনোই মঞ্চ থেকে সরে যাচ্ছিল না। তবে মনে মনে সে বারবার চেক করছিল চৈতির আশেপাশে থাকা লোকেদের। তার মাথায় একটাই চিন্তা, সব কিছু ঠিকঠাক চলছে তো। বক্তাদের মধ্যে একজন দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে বলছিলেন। তবে রাতুলের মন তখনও স্থির ছিল না। তার মনে ঘুরপাক খাচ্ছিল নির্বাচনী প্রতিযোগিতা, মানুষের প্রতিক্রিয়া এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আলোচনার এক পর্যায়ে হঠাৎ করে হাঙ্গামা শুরু হয়। মঞ্চের পেছন থেকে অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল, যা তৎক্ষণাৎ বাড়তে থাকে। বক্তৃতা দিতে থাকা নেতা মুহূর্তের মতো থেমে যান এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো সমাবেশে। কিছু নেতা বিস্মিতভাবে মঞ্চে দাঁড়িয়ে থাকেন, আর কিছু নেতা দ্রুত নিচে চলে যান পরিস্থিতি সামলানোর জন্য। রাতুলের চোখে তীব্র আগ্রহ ও উদ্বেগের ছাপ ছিল। তার শঙ্কা সত্যি হয়ে দাঁড়ালো। পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। সবাই উপস্থিত কিছু যুবক আচমকা তর্কাতর্কি শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা ধাক্কাধাক্কি করতে থাকে, মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, একে অপরকে ধাক্কা দিয়ে দিশেহারা করতে থাকে। রাতুল অপ্রতিরোধ্য এক কণ্ঠে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, সবাই থামো, শান্ত হও। কিন্তু তার কণ্ঠেও যেন এক ধরনের কষ্ট ও রাগ ছিল। মঞ্চে তার উপস্থিতি শক্তিশালী হলেও তার মন তখন অন্য জায়গায়। এটা কেবল হাঙ্গামাই নয়, কিছু বড় ঘটনা ঘটতে চলেছে সে জানতো। তার লোকজন সভাস্থলে দ্রুত প্রবেশ করতে শুরু করে। রাতুল তাদের উদ্দেশ্য করে বলল, সবাই বাইরে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এই জায়গাটা আমাদের রাখা দরকার। এই পরিস্থিতিতে রাতুল জানতো চৈতির নিরাপত্তা নিয়ে তার চিন্তা আরও বাড়ছে। সভার বাইরে কিছু পরিস্থিতি তৈরি হতে পারে এবং তাকে নিশ্চিত করতে হবে যে তার লোকেরা সব কিছু ঠিকঠাক সামলে নিচ্ছে। সভার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাতুল এক মুহূর্ত বিশ্রাম নিল না, বরং তার দৃষ্টি পুরোটা কন্ট্রোল করার দিকে, আর সেই সঙ্গে চৈতির নিরাপত্তা ও সভার পরিস্থিতি পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করছিল। হাঙ্গামার মাঝেও রাতুল নিজের মনোযোগ হারালো না। তার চোখ মুহূর্তে সমাবেশের ভেতরে ছড়িয়ে গেল, যেন সবার প্রতিটি আন্দোলন এবং শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। তার লোকজন বাইরে গেটের দিকে ছুটে গেল, পরিস্থিতি সামলানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে শুরু করলো। রাতুল জানতো একটি ভুল পদক্ষেপ পুরো সমাবেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং এই মুহূর্তে তা গ্রহণযোগ্য নয়। চিত্রপটে আরও কিছু উত্তেজিত বক্তা মঞ্চ থেকে নেমে আসতে শুরু করলো। নেতা কর্মী সবাই যেন বিশৃঙ্খলার মধ্যে চলে গেল। রাতুল তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করছিল। যে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে জমে থাকা উত্তেজনা যেন বারবার প্রকাশ পাচ্ছিল। সদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার লোকেরা উঠে দাঁড়ালো।
কয়েকজন বড় নেতা দ্রুত সভার মাঝখানে এসে কিছু নির্দেশনা দিল, আর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে শুরু হলো। কিন্তু রাতুলের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাকে মনে হচ্ছিল এই বিশৃঙ্খল পরিবেশের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। সভা আবার শুরু হলেও রাতুলের মন একটুও শান্ত হয়নি। সে জানতো রাজনৈতিক চাপের এই সময়েই এমন পরিস্থিতি ঘটানো খুবই সহজ। তার হাতে এখন সময় নেই, তাকে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতির মাঝে হঠাৎ করে রাতুলের ফোন বেজে উঠল। ফোনটি রিসিভ করার সাথে সাথেই তার কানে পৌঁছালো ভয়ের খবর। চৈতি স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে। মুহূর্তেই তার মাথায় যেন বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। কিছুই বুঝতে পারছিল না কি করবে, কোন দিকে সামলাবে। তার এক পায়ের নিচে মাটি সরে গেল। এই মুহূর্তে তার সামনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একদিকে ছিল এই উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে ছিল চৈতির নিরাপত্তা। রাতুল দ্রুত চিন্তা করতে শুরু করলো। তার লোকেদেরকে কোথায় পাঠাবে, কিভাবে পরিস্থিতি সামলাবে। এর মাঝেই তার মনের ভেতরে অন্য কিছু ছিল। চৈতির নিরাপত্তা, তার প্রতি দায়িত্ববোধ, সেই দায়িত্ব যেন এখন আরও বড় হয়ে উঠেছিল। কি করব, কোথায় যাব, এই প্রশ্নগুলোই মাথায় ঘুরছিল। রাতুল ফোনটা কানে ধরে এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। তার চারপাশে সব কিছুই যেন থেমে গেছে। কেবল বুকের ভেতরে তীব্র শঙ্কার ঝড় বইছে। চৈতি স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে, এই একটি বাক্যই যথেষ্ট ছিল তার মাথার ভেতরে বাজ পড়ানোর জন্য। হাতের মুঠো শক্ত হয়ে উঠল। এক মুহূর্ত আগেও যেখানে সমাবেশের বিশৃঙ্খলা সামলাতে ব্যস্ত ছিল, এখন তার মাথায় একটাই চিন্তা, চৈতি। কি বলছিস তুই? ঠিকঠাক বল, কি হচ্ছে ওখানে? রাতুলের গলা স্বাভাবিকের চেয়ে অনেক কঠিন শোনালো। ফোনের অপর প্রান্ত থেকে দ্রুত বলা হলো, স্যার, কিছু বহিরাগত ছেলে এসেছে, স্কুলের গেটের সামনে জটলা করছে। ওদের আচরণ সন্দেহজনক লাগছে। কিছু বলতে গেলে তেড়ে ফুঁড়ে আসে। কিছুক্ষণ আগেই এক মেয়ের দিকে ইঙ্গিত করে হাসাহাসি করছিল। তারপরেই শুরু হলো ঝামেলা। রাতুল এক মুহূর্তও দেরি করলো না। পকেট থেকে গাড়ির চাবি বের করে বলল, সবাই শান্ত থাকো, আমি আসছি। তার পাশে দাঁড়িয়ে থাকা নেতারা অবাক হয়ে তাকালো। রাতুল সাহেব, আপনি এখন গেলে সমাবেশ? ওসব আমার দরকার নেই, সোজা সাপটা উত্তর দিয়ে দ্রুত বেরিয়ে এলো রাতুল। তার দলের কিছু ঘনিষ্ঠ কর্মী তার পিছু নিল। গাড়ি স্টার্ট দিতেই ড্রাইভার জানতে চাইলো, স্যার, কোথায় যাব? দ্রুত চৈতি স্কুলের দিকে নিয়ে চলো। গাড়ি যেন বাতাসের গতিতে ছুটতে লাগলো। পুরো পথ রাতুলের মুখ শক্ত হয়ে রইল। তার চোখ দুটো ধিক ধিক আগুনের মতো জ্বলছে। হাতের আঙুলগুলো শক্ত হয়ে স্টিয়ারিং হুইলের উপরে চেপে আছে। সে জানে এই পরিস্থিতি হালকা কিছু নয়। রাজনীতির মাঠে তার অনেক শত্রু আছে, যারা কেবল রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবেও তাকে আঘাত হানতে চাইবে। চৈতিকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটা হয়তো তার প্রতিপক্ষেরই কাজ। আমি থাকতে চৈতির গায়ে কেউ হাত দেবে ভাবতেও পারবে না। মনে মনে প্রতিজ্ঞা করল রাতুল, সমাবেশের ঝামেলাটা সামলে নেবে কেউ না কেউ। তাই তার মাথায় এইসব নিয়ে আছে কেবল চৈতির কথা। স্কুলের গেটের সামনে উত্তেজনা বাড়ছিল। বেশ কয়েকজন ছেলে উচ্চস্বরে তর্ক করছিল। তারপর হুট করে একে অপরের দিকে তেড়ে গেল। শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি। ওই, তুই কি বললি? তোকে যা বলার বলছি, যা পারিস কর। ধাক্কাধাক্কির মাঝে একজন ছেলের কলার চেপে ধরল আর একজন। মুহূর্তে গেটের সামনে একেবারে গোলমাল শুরু হয়ে গেল। কিছু অভিভাবক ও স্কুলের গার্ডরা ছুটে এলো, কিন্তু ছেলেগুলো এতটাই রেগেছিল যে কারো কথাই শুনছিল না। ভাই থামেন, স্কুলের সামনে এসব ঠিক না, একজন গার্ড চিৎকার করলো। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। এক ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াও হলো। সে উঠে এসে সঙ্গে সঙ্গেই ঘুষি চালিয়ে দিল আরেকজনের মুখে। মুহূর্তেই রক্ত ঝরতে শুরু করলো। কেউ একজন জোরে চিৎকার করে উঠল, আর পুরো জায়গাটা একদম উত্তপ্ত হয়ে গেল। ওই, একসাথে আসছে, পিছাইস না। আরও কয়েকজন দৌড়ে এসে তাদের দলে যোগ দিল। মুহূর্তের মধ্যে কয়েকটা দল হয়ে গেল এবং একে অপরের দিকে ঘুষি লাথি চালাতে শুরু করলো। স্কুলের কিছু শিক্ষার্থী আর কয়েকজন অভিভাবক আতঙ্কে গেটের ভেতরে সরে গেল। চৈতি তখন ক্লাস থেকে বের হচ্ছিল। গেটের সামনে মারামারির আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। কিছু মেয়েও পেছনে দাঁড়িয়েছিল। সবাই চুপ হয়ে গেছে। ঠিক সেই সময়ে রাতুলের গাড়িটা গেটের সামনে এসে থামলো। গাড়ির দরজা খুলেই রাতুল নামলো। চোখে মুখে স্পষ্ট রাগ। তার সাথের কয়েকজন গার্ডও দ্রুত বের হয়ে এলো। রাতুল একবার পুরো পরিস্থিতি স্ক্যান করলো, তারপর গর্জে উঠল, এখানে কি হচ্ছে? থামো!
কিন্তু ছেলেগুলো তখনও একে অপরের দিকে হামলে পড়েছে। একজনের নাক ফেটে গেছে, অন্যজনের ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাতুল এগিয়ে গিয়ে একটা ছেলেকে কলার ধরে সরিয়ে দিল। এত জোরে ধাক্কা দিল যে সে গিয়ে গেটের পাশে রডে আঘাত পেল। আর একজন যদি হাত তোলে হাত ভেঙে দেব। রাতুলের গলা ভয়ানক কঠিন হয়ে উঠল। তার উপস্থিতি বুঝতে পেরে ছেলেগুলো একে একে থেমে গেল। কেউ কেউ ফোঁপাচ্ছিল, কেউ মুখে হাত দিয়ে রক্ত মুছছিল। রাতুল একবার চোখ ঘুরিয়ে চৈতির দিকে তাকালো। চৈতি তখন হতভম্ব হয়ে গেটের পাশে দাঁড়িয়েছিল, চোখে ভয় আর অবিশ্বাসের ছাপ। গাড়িতে ওঠো, রাতুল শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। চৈতি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে গাড়ির দিকে এগোলো। রাতুল তখনও জায়গাটা ছেড়ে যায়নি। সে কয়েকজন ছেলেকে এক দৃষ্টিতে দেখে বলল, স্কুলের সামনে এ ধরনের কিছু আর একবার দেখলে খবর আছে, বোঝা গেছে? কেউ কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাতুল দাঁড়িয়ে আরও কয়েক সেকেন্ড তাদের দেখে নিল। তারপর গাড়ির দরজা খুলে উঠতে যাবে, ঠিক তখনই ধাম! পিছন থেকে কেউ ভারী কিছু দিয়ে রাতুলের মাথায় আঘাত করলো। রাতুলের দেহ এক মুহূর্তের জন্য হোঁচট খেলো, মাথার পাশে হাত চেপে ধরলো। তারপর ধীরে ধীরে পেছনে ঘুরলো। তার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে, গভীর ভয়ঙ্কর। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কেউ নড়ছে না, কেউ কিছুই বলছে না। রাতুল এবার এক পা সামনে বাড়ালো, ধাম! আর একটা শক্ত আঘাত। এবার ওর দেহ সরাসরি ভারসাম্য হারিয়ে পড়ে গেল। সাদা পাঞ্জাবির বুক বরাবর গভীর লাল রক্তের দাগ ছড়িয়ে পড়তে লাগলো। রক্তাক্ত অবস্থায় মাটিতে নিথর হয়ে পড়ে আছে রাতুল। চারপাশে হট্টগোল, চিৎকার, দৌড়াদৌড়ি, সব কিছু যেন মুহূর্তেই থমকে গেছে। চৈতি গাড়ি থেকে নেমে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে রাতুলের পাশে বসে পড়ল। কাপা হাতে রাতুলের মাথাটা তুলে নিজের কোলে রাখলো। তার শ্বাস যেন আটকে আসছে, গলা শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে ডাক দিল, এমপি আহমেদ। কোনো সাড়া নেই। রাতুলের চোখ বোজা, ঠোঁট ফ্যাকাশে। চৈতির বুকের ভেতরে শূন্যতা নেমে এলো। চারপাশের কোলাহলের মাঝেও সময় যেন থমকে গেল। চৈতির চোখ ঝাপসা হয়ে আসছে, হাতের তালুতে রাতুলের উষ্ণ রক্ত জমাট বাঁধছে। শ্বাস আটকে আসছে তার, কণ্ঠ আটকে গেছে কেঁপে ওঠা ঠোঁটে। রাতুল, চোখ খোলো প্লিজ, চোখ খোলো। তার কণ্ঠস্বরে ভয় আর আকুতি একসাথে মিশে আছে, কিন্তু কোনো উত্তর নেই। রাতুলের নিথর দেহ তার কোলে এলিয়ে আছে, নিস্তেজ রক্তে ভেজা। চারপাশে হইচই জ্বলছে, কেউ চিৎকার করছে, কেউ দৌড়ে যাচ্ছে। স্কুলের গার্ড, শিক্ষক, অভিভাবক সবাই শোরগোল করছে, কিন্তু চৈতির কানে কিছুই ঢুকছে না। সে কেবল রাতুলের মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই রাতুলের দলের কিছু লোক ছুটে এলো। স্যার! তারা দ্রুত রাতুলকে তুলতে গেল, কিন্তু চৈতি তাদের থামিয়ে দিয়ে বলল, তোমরা অ্যাম্বুলেন্স ডাকো, এখনই ডাকো। কেউ একজন ইতিমধ্যেই ফোনে কথা বলছে, হ্যালো, অ্যাম্বুলেন্স পাঠান, জরুরি, আমাদের এমপি সাহেব আহত হয়েছেন। একটা কালো গাড়ি দ্রুত ব্রেক কষে দাঁড়ালো। দরজা খুলে দুজন লোক বেরিয়ে এলো। তাদের চোখের দৃষ্টি শীতল, উদ্দেশ্য খারাপ বোঝাই যাচ্ছে। চৈতি তাদের দেখে মুহূর্তের জন্যই বোঝার চেষ্টা করলো, কিন্তু মাথার ভেতরে তখন শুধু একটাই চিন্তা, রাতুল। একজন এগিয়ে এসে বলল, একে আমাদের সাথে নিতে হবে। চৈতি মুহূর্তের রাগে ফেটে পড়ল, তোমরা কে? পিছিয়ে যাও। লোকটা একটুও বিচলিত হলো না, বরং চোখ সরাসরি চৈতির দিকে রেখে বলল, এই অবস্থায় বেশি কথা বলো না মিসেস চৈতি। তুমি তো জানো না কার সাথে লড়াই করছো। চৈতির গায়ে রক্ত ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার চোখের জল আর ভয় একসাথে যেন এক প্রবল রাগের রূপ নিল। সে ধীর কণ্ঠে বলল, তোমরা যদি এক কদম এগাও, আমি শপথ করে বলছি এই জায়গায় একটাও সুস্থ শরীর নিয়ে বের হতে পারবে না। লোকটা চোখ সরু করে তাকালো, যেন সে চৈতির সাহসের পরিমাণ মাপছে। ঠিক তখনই পেছন থেকে পুলিশের সাইরেন শোনা গেল। কয়েকটা বাইক এসে দাঁড়ালো, সাথে আরও কিছু কালো গাড়ি। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে বলল, আজকের মতো ছেড়ে দিলাম মিসেস চৈতি, কিন্তু এই খেলা তো মাত্র শুরু হলো। বলে সে গাড়ির দিকে ফিরে গেল। চৈতি শক্তভাবে রাতুলকে ধরে রইল। তার চোখে ভয় নেই, কিন্তু ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। পুলিশ এগিয়ে এলো, সাথে রাতুলের দলের কিছু লোক। স্যারকে গাড়িতে তোলেন, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। চৈতি কিছু না বলে মাথা ঝাঁকালো। রাতুলের নিস্তেজ দেহ গাড়ির মধ্যে তোলা হলো। চৈতিও সাথে উঠে বসলো। গাড়ির দরজা বন্ধ হতেই সে শক্ত করে রাতুলের হাত ধরল। তার চোখের জল এবার আর ধরে রাখা সম্ভব হলো না।
গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল হাসপাতালের দিকে। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে হাসপাতালের দিকে। ভেতরে নিস্তব্ধতা, কেবল ইঞ্জিনের গম্ভীর শব্দ আর চৈতির ক্ষীণ নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তার হাত শক্ত করে ধরে রেখেছে রাতুলের হাত, যেন এই বন্ধন এক মুহূর্তের জন্য আলগা হতে দেবে না। রাতুলের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে চৈতির বুকের ভেতরে ধক ধক করছে। চোখের কোণে জমে থাকা জল, রাগ, ভয় আর কষ্টের এক জটিল অনুভূতি নিচে গড়িয়ে পড়ছে। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। সামনে হাসপাতালের বিল্ডিং দেখা যাচ্ছে। সেখানে আগেই কিছু দলীয় কর্মী, নিরাপত্তা রক্ষী এবং সাংবাদিকের দল ভিড় করেছে। সবাই উৎকণ্ঠিত। গাড়ি থামতেই দৌড়ে এসে দরজা খুলে দিল কয়েকজন। স্যারকে সাবধানে নামান। দুইজন দেহরক্ষী রাতুলকে গাড়ি থেকে বের করে দ্রুত স্ট্রেচারে তুলল। ডাক্তাররা আগেই প্রস্তুত ছিল। রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যান, একজন ডাক্তার নির্দেশ দিল। চৈতিও পেছন পেছন দৌড়ে যাচ্ছে। তার চোখ মুখে দৃঢ়তা, কিন্তু চোখের গভীরে জমে থাকা অস্থিরতা ধরা পড়ে যাচ্ছে। হাসপাতালের করিডোরে সাদা পোশাকের নার্সরা ব্যস্ত হয়ে ছুটছে। চারপাশে কেবলই শ্বাসরুদ্ধকর অপেক্ষা। স্ট্রেচারটা দ্রুত অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাডাম, আপনি এখানেই বসুন, আমরা স্যারকে দেখছি। একজন নার্স চৈতিকে শান্ত করতে চাইল। ঠিক তখনই দলের একজন কর্মী ছুটে এলো। ভাবি, বাইরের অবস্থা খারাপ। কিছু সাংবাদিক নিউজ কভার করতে এসেছে। কিছু প্রতিপক্ষের লোকজনও আড়ালে দাঁড়িয়ে আছে। আপনাকে সাবধানে থাকতে হবে। চৈতির ঠোঁট শক্ত হয়ে গেল। আপনারা ওদের সামলান, আমি এখন অন্য কিছু ভাবতে পারছি না। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। লাল আলো জ্বলে উঠল। চৈতি দরজার সামনে দাঁড়িয়ে রইল, পাথরের মতো শক্ত হয়ে। তার হাত দুটো মুঠো করা, চোখের পলকও পড়ে না। রাতুল কি বাঁচবে? এই ভয়, এই অস্থিরতা তাকে যেন নিঃশেষ করে দিচ্ছে। ঘন্টা দুয়েক পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। একজন ডাক্তার ধীর পায়ে বেরিয়ে এলো, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে স্বস্তির আভা। রাতুল সাহেব এখন স্থিতিশীল। মাথার আঘাতটা গুরুতর ছিল, তবে আমরা সফলভাবে হ্যামারেজ নিয়ন্ত্রণ করতে পেরেছি। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চৈতি এতক্ষণ শক্ত হয়ে থাকলেও এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি কি ওকে দেখতে পারবো? ডাক্তার মাথা নাড়ল। এই মুহূর্তে না, তবে আধা ঘন্টা পর আমরা অনুমতি দেব। তবে মাথার চোটের কারণে জ্ঞান ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। চৈতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে পেছনে গিয়ে একটা বেঞ্চে বসলো। মাথা নিচু করে হাতের তালুতে মুখ চাপা দিল। বাইরে উত্তেজনা বাড়ছে। প্রতিপক্ষের লোকজন আর সাংবাদিকরা মিশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। হাসপাতালের গেটে নিরাপত্তা রক্ষীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে। তবুও চারপাশে গুঞ্জন থামছে না। রাতুল সাহেবের অবস্থা কেমন? এই হামলার পেছনে কারা জড়িত? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছে, কিন্তু দলের কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। সমর্থকেরা স্লোগান দিচ্ছে, আমরা রাতুল ভাইয়ের পাশে আছি, এই হামলার বিচার চাই। চৈতি করিডোরের এক পাশে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছে। ওর মনের ভেতরে যেন ঝড় বইছে। হাসপাতালের মূল ফটকের সামনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু গুঞ্জন থামছে না। এদিকে রাতুলের ব্যক্তিগত সহকর্মীরা, আসিফ একা সব সামলাতে হিমশিম খাচ্ছে। তার কপালে উদ্বেগের রেখা স্পষ্ট। সে জানে এখন অনেকেই জানে না যে রাতুল বিবাহিত। বিয়েটা খুব গোপনে হয়েছিল, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ কিছুই জানে না। আর এই মুহূর্তে প্রেসের সামনে চৈতিকে নিয়ে আসা মানেই অপ্রত্যাশিত ঝামেলা ডেকে আনা। আসিফ বারবার চৈতিকে নিরাপদে রাখতে চাইছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর অবশেষে ডাক্তাররা রাতুলকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিল। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাইরে এখনও উত্তেজনা কমেনি। সাংবাদিকদের ভিড়, সমর্থকদের স্লোগান, সব মিলিয়ে চাপা উত্তেজনা চারপাশে ছড়িয়ে আছে। এদিকে আসিফ কোনো ঝুঁকি নিতে চাইছিল না। সে তার সব যোগাযোগ কাজে লাগিয়ে চৈতিকে নিরাপদে রাখার ব্যবস্থা করল। হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে নিশ্চিত করল যে চৈতি রাতুলের সাথেই কেবিনে থাকতে পারবে। চৈতি কিছু না বলে শুধু আসিফের দিকে একবার তাকালো। চোখের ভাষায় কৃতজ্ঞতা মিশেছিল। রাতুলের পাশেই বসলো সে। তার হাতটা আলতো করে ধরে রাখলো, যেন এই স্পর্শেই সব আশঙ্কা মিলিয়ে যায়। রাতুলের চোখ ধীরে ধীরে খুলল। চারপাশটা ঝাপসা লাগছে, মাথাটা ভারী। শূন্য দৃষ্টিতে সে ছাদটা দেখছে, যেন বুঝতেই পারছে না কোথায় আছে। ঠিক তখনই একটা নরম স্পর্শ অনুভব করলো হাতে। চৈতি ওর হাতটা শক্ত করে ধরে বসে আছে। চৈতি,
চোখ মুখে উৎকণ্ঠা, তবে গভীর স্বস্তিও আছে। রাতুলের কপালের পাশে হাত রেখে ধীর স্বরে ডাকলো, এমপি আহমেদ। রাতুল তাকালো, তারপর হাসলো কিঞ্চিত পরিমাণে, হেসে বলল, মিসেস চৈতি আহমেদ, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আমার জন্য এত চিন্তা, এত উৎকণ্ঠা দেখে ভালো লাগলো। আমার প্রেমে পড়ে যাননি তো? বড় বড় চোখ করে তাকালো চৈতি রাতুলের দিকে, তারপর কণ্ঠে শক্ত করে বলল, মানুষ আমি, তাই আপনার জন্য আমার কষ্ট হচ্ছিল। কি সৌভাগ্য আমার মতো নিকৃষ্ট মানুষের জন্য আপনি কষ্ট পান। আপনার মনে হয় না আপনার রেস্টের দরকার? চুপচাপ রেস্ট করুন। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে একবার ভেতরের দিকে তাকালো আশিফ। চৈতির দিকেও দ্রুত এক ঝলক নজর বুলিয়ে নিল, যেন নিশ্চিত হতে চায় সে ঠিক আছে কি না। তারপর মোবাইল কানে দিল। হ্যাঁ ভাই, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে বাইরের অবস্থা ভালো না। সাংবাদিকরা একেবারে হুলস্থুল শুরু করে দিয়েছে। চৈতি ভাবির ব্যাপারটা যেন এখনও লিক না হয়, সেটা দেখতে হবে। কথা বলতে বলতে ওর কপালে চিন্তার রেখা আরও গভীর হলো। বাইরের দলের কিছু কর্মী সাংবাদিকরা সামলানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন সুযোগ নিচ্ছে গুজব ছড়ানোর। এদিকে কেবিনের ভেতরে থাকা রাতুল সব শুনতে পাচ্ছিল। দুর্বল কণ্ঠে ডাক দিল, আশিফ, ভিতরে আয়। আশিফ দ্রুত ভেতরে ঢুকলো, রাতুলের সামনে এসে দাঁড়ালো, কপালে স্পষ্ট দুশ্চিন্তা ছাপ। ভাই, আপনি ঠিক আছেন? রাতুল হালকা মাথা নেড়ে বলল, আছি, তবে কাজ আছে। সবাইকে বলে দে এমপি রাতুল আহমদের জ্ঞান ফিরেছে। আপাতত কারোর সাথে কথা বলতে রাজি নয়। সুস্থ হয়ে ইনশাআল্লাহ প্রেস কনফারেন্স করবে। তারপর গভীর দৃষ্টিতে আশিফের দিকে তাকিয়ে বলল, আর তোর ভাবিকে খুব সেফলি বাড়িতে পাঠাবি, কাক পক্ষীও যেন টের না পায়। আশিফ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। এখনও অনেক কিছু সামলাতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চৈতিকে নিরাপদে রাখা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। রাতুল বাসায় এসেছে সেই দিন রাতেই। চারিদিকে রোজার পবিত্র মিষ্টি সুবাস বইছে।